কলকাতা এবং জি 24 ঘন্টার যৌথ নিবেদন স্বপ্নের কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতা আমাদের প্রিয় শহর, আমাদের ভালোবাসা, আমাদের মন খারাপ, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস সমস্ত কিছু এই শহরকে কেন্দ্র করে, আমাদের নস্টালজিয়া প্রতি মুহূর্তে এই শহরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। এবং এই শহরকে কিভাবে আরও আরও সুন্দর করে তোলা যায়, আরও সুরক্ষিত করে তোলা যায়, এই নিয়ে যেমন আমরা নিরন্তর ভাবনায় থাকি, তেমনি অনেকগুলো প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাও আমাদের হন্ট করতে থাকে। আর তাই নিয়ে এই স্বপ্নের কলকাতা, এই স্বপ্নের কলকাতার যদি আমরা কলকাতা শহরের নানান দিক দেখার চেষ্টা করি, নানান আঙ্গিকে কলকাতা শহরকে চেনার চেষ্টা করি, সংস্কৃতি এটাকে কখনোই বাইরে রাখা যাবে না। কারণ কলকাতা, তিলোত্তমা কলকাতা, তার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ একদম ওতপ্রোতভাবে। আর এখানেই মাঝে মাঝেই একটা আক্ষেপ বা মন কেমন আমাদের অনেককেই একটু ভাবায় যে সত্যি কি কলকাতা তার সংস্কৃতি সেটাকে আমরা ঠিক মতো ধরে নিয়ে বা বহন করে চলতে পারছি, ঠিকভাবে ধারণ এবং বহন করতে পারছি? আর সেখানে দাঁড়িয়ে অনেকগুলো দিক, অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এই স্বপ্নের কলকাতায়। যে কলকাতার যে সংস্কৃতি সেটা কি ক্ষয়িষ্ণু, নাকি আসলে কলকাতা তার গরিমা, তার ঐতিহ্য নিয়েই এগিয়ে চলেছে? আমাদের সঙ্গে আজকে স্বপ্নের কলকাতায় যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভিনেতা অনিন্দ্য পুলক ব্যানার্জি, রয়েছেন কমলিকা বসু, যিনি সংরক্ষণ বিশেষজ্ঞ এবং হেরিটেজ সিনার্জিজ ইন্ডিয়ার ফাউন্ডার। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন, রয়েছেন বিশিষ্ট মৃৎশিল্পী ভবত সুতার এবং রয়েছেন বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী শুভঙ্কর ব্যানার্জি। আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমি প্রথমে একটু সুভাদার কাছেই আসি, যে শিল্পের শহর, সংস্কৃতির শহর এই কলকাতা, সেই শিল্প চর্চা বর্তমানে যদি আমরা দেখি, সত্যি কি আমরা অতীতের সেই গরিমা সেটা এখনো অবধি অক্ষুণ্ণ রাখতে পেরেছি, নাকি আমাদের একটু ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন রয়েছে? না, অতীতের গরিমা নিয়ে আমরা সেরকম ভাবি না। কারণ অতীত তো আছেই, কিন্তু শিল্প এমনই জিনিস, সেটা বহমান। সেটা সব সময়ই পরিবর্তন থেকে আস্তে 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 এগিয়ে যায়। নিশ্চয়ই এই শহর থেকেই, এই আমাদের দেশ থেকেই ভারতবর্ষের যে আধুনিক শিল্পের পুনর্জাগরণ সেটা ঘটেছিল। কারণ এই যে বেঙ্গল আর্ট মুভমেন্ট, যেটা অবনীন্দ্রনাথের হাত ধরে চারিদিকে ছড়িয়ে যায় এবং তার ছাত্ররা সমস্ত দেশেতে বিভিন্ন দায়িত্ব নিয়ে ছাত্র তৈরি করেন। যেমন দেবীপ্রসাদ রায়চৌধুরী মাদ্রাজ গভর্নমেন্ট কলেজকে সুন্দরভাবে তৈরি করলেন, তার ছাত্র পানিক্কর আধুনিক যে সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের চিত্রকলা পানিক্করের হাত ধরেই বিকশিত হলো। এরকম সর্বত্র সব জায়গায় সেটা একটা সময় গেছে। তার পরবর্তীকালে যখন ক্যালকাটা গ্রুপ এবং তারা সেই সময়ের তরুণ তুর্কি, নীরদ মজুমদার থেকে শুরু করে পরিতোষ সেনটেন সকলে মিলে আধুনিক ভাবনায় সেইগুলোকে দুমড়ে মুচড়ে একটা নতুনভাবে প্রকাশ করলেন। তারই পাশাপাশি প্যারালাল বম্বে প্রগ্রেসিভ গ্রুপ, যেখানে হুসেন থেকে শুরু করে রাজা প্রত্যেকে, তারা বেশিরভাগই আকবর পদমজি, তারা বিদেশে গিয়েছিলেন, ফরাসি দেশে ছিলেন। এবং রাজা তো এখনও জীবিত, তিনি সবচেয়ে এখন বয়স্ক আমাদের মাথার ওপর রয়েছেন। তার পরবর্তীকালে আমরা যারা ক্যালকাটা পেইন্টার্স গঠন করেছিলাম, সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট, তারা সর্বভারতীয় ক্ষেত্রে প্রচুর সুনাম করল। সেই সময় আমাদের সময়ে তখন বাজার তৈরি হয়নি। আমরা ছবি আঁকতাম, সেটা যে কি কষ্ট করে প্রদর্শনী করতাম নিজেরা, আর অনেক সময় প্রদর্শনী থেকে একটি ছবিও বিক্রি হতো না। সেটার অনেকটাই পরিবর্তন হলো প্রায় 90-এর দশকে, 80-র শেষে। এবং সেটা চারিদিকে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠল গ্যালারি।
এবং গ্যালারিরাই আমাদের ছবির দায়িত্ব নিলেন, তারা বিকিকিনি করলেন এবং সারা পৃথিবীতে একটা বিরাট একটা বাজার তৈরি হলো এই গ্যালারিদের হাত ধরে। তারই সঙ্গে অকশন হলো, অনেক অনেক অকশনেতে অভাবনীয় সফলতা আমরা পেয়েছি, দেখেছি। এইভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের স্বাধীন ভাবনায়। আর কলকাতা এমনই একটা শহর, যে শহর থেমে নেই, যে শহর নানাভাবে ভালো মন্দ, নানা ঘটনায় দুর্ঘটনায় আমাদের নাড়া দেয়। যে কোনো সৃষ্টিশীল মানুষের কাছে এই শহরটা তাই খুবই প্রিয়। কলকাতাতে কিচ্ছু নেই, কিন্তু এত কিছু আছে যা আমাদের মতন মানুষের কাছে অমূল্য, আমি নাড়া আসবো আপনার দেয়। কাছে। সুভাদা, আমি একটু ফিল্মের প্রসঙ্গে যদি আসি, আমি অনিন্দর কাছে আসবো। অনিন্দ, যদি আমরা দেখি যে আমাদের এত রিচ একটা, যদি চলচ্চিত্র শিল্প দেখি, চলচ্চিত্র শিল্প অত্যন্ত রিচ, এবং তাকে সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে, শুধু তাই না, আমরা কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রেও দেখেছি যে একের পর এক কুশীলব তারা আমাদের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু বর্তমানে যদি আমরা ভারতের এই চলচ্চিত্র শিল্পের ইন্ডাস্ট্রিটা, সেটার দিকে নজর করি, তাহলে আমরা দেখব যে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ইন্ডাস্ট্রি তারা আমাদের কয়েক যোজন পেছনে ফেলে দিচ্ছে। এটা কেন? সুভাদার কথা শুনছিলাম, এক্স্যাক্টলি তাই। এটা বহমানতা, যেমন নদী আর কি, শিল্পের সাথে বা সংস্কৃতির সাথে আমি নদীর তুলনা করতে পারি। বাট সভ্যতা আমাদের নদীতে বাঁধ দেওয়া শেখালো, পাহাড় কেটে ওখানে বাড়িঘর বানানো শেখালো। এনিওয়ে, এই যে ডিসকন্টিনিউটি অফ কালচার বলে একটা শব্দ আছে, যেমন ডিসকন্টিনিউটি অফ ফিলসফি, ডিসকন্টিনিউটি অফ হিস্ট্রি, এগুলো বিষয়গুলো রয়েছে। এই যে বাঁধটা দিলাম আমরা, কিন্তু সেই ফ্লোটাকে নষ্ট করলাম। ওই স্পেসিফিকলি বলছি আর কি, আইপিটিএ মুভমেন্টের পরে একটা বড় বাধা প্রথম 80s 90s আমরা পেলাম, সামগ্রিকভাবে, শুধু সিনেমায় নয়। তুমি যদি খেয়াল করে দেখো যে বার্লিন ওয়ালের ভেঙে যাওয়া থেকে শুরু করে গালফ ওয়ার এবং 90s ফল অফ রাশিয়া, এর সাথে বাংলা শিল্প সাহিত্য কেমন করে রিয়্যাক্ট করেছিল, এইটা হচ্ছে, এইখানে আমাদের ডিসকন্টিনিউটিটা তৈরি হলো। কিন্তু তার আগে তুমি দেখো, সারা পৃথিবীর সমস্ত সংস্কৃতির সাথে বাংলার এখানকার রিয়্যাক্ট করছেন কবি সাহিত্যিকরা। সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, তুমি ভাববে ওটাকে অ্যাপারেন্টলি মনে হবে যেন যেন কলকাতা নিয়ে ছবি, কিন্তু নয়। তারা যে ফর্ম নিয়ে যেভাবে ভাবছেন, তারা মানে কন্টেন্ট নিয়ে ভাবছেন, এটা আমি মজা করে বলি ঠিকই, কিন্তু এটা একটা সর্বনাশ আমাদের হয়ে গেছে পথের পাঁচালী হওয়াতে। ভাবা গেল, আমরা ধরেই নিলাম যে সাহিত্য থেকে সিনেমা বোধহয় খুব অনায়াসে করা যায়, যে কারণে কি হলো, আমাদের যে মৌলিক গল্প, অর্থাৎ সিনেমাটা কিন্তু এমন একটা সাবজেক্ট যার কিন্তু ইটসেলফ একটা নিজস্ব কন্টেন্ট থাকতে হবে এবং তার একটা ফর্ম থাকতে হবে, যার ভেতরে একটা অর্গ্যানিক বন্ড থাকতে হবে সর্বোপরি। এই যে কন্টেন্টটা আমরা ল্যাক করতে শুরু করলাম, কারণ করলাম কি, আমাদের যে চিরলালিত আমাদের যে এস্থেটিক্স, মানে আমি বলবো নন্দন তত্ত্ব, সেই ধারণা বাঙালির না অত্যন্ত প্রিয়। আর বাঙালি কখনো সমস্ত আঘাত সইতে পারে, কিন্তু নন্দন তত্ত্বে আঘাত সইতে পারে না। এই যে একটা সর্বনাশ হয়ে গেল, যারা সারা পৃথিবী তখন রিয়্যাক্ট করছিল গালফ ওয়ার নিয়ে, সেই যে রিয়্যাক্টটা করা বন্ধ করলাম 90s। খেয়াল করে দেখবে, আমি কারণ নাম করতে চাই না, বাংলা সিনেমাতে যদি স্পেসিফিক্যালি আবার আমি চলে আসি, জট ডাউন করি, বাংলা সিনেমা কিন্তু শুরু হলো, ওই শেষ হলো বলা যায়, এই একটা ধারা শেষ হয়ে গেল, ওখান থেকে আর আমরা নিতে পারিনি। ওই যে তার আগের যে ফেজটা, সেইখান থেকে তার ভ্যালুসগুলো, যে সেই ভ্যালুজের একটা পিলার আছে, তো এটা আমাদের অমর্ত্য সেন আমাদের শিখিয়েছেন আর কি, ইন্ডিয়ান ভ্যালুজের পিলার হচ্ছে ফেথ। এই ফেথটা কিন্তু কমপ্লিটলি নষ্ট হতে শুরু করলো। যে মৃণাল সেনের ফেথ, ঋত্বিক ঘটকের ফেথ, এদেরকে আমরা ক্যাটাগরাইজ করলাম, এটা একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে কাজ করেছে। অর্থাৎ সিনেমা কিন্তু আরেকটু মানে বড় দর্শককে ধরতে হবে, মানে তোমাকে শুধুমাত্র শহর কেন্দ্রিক হলে হবে না। এবং আমরা শুরু করলাম এমন কতগুলো, যার নাম দিলাম কমার্শিয়াল ছবি, যার নাম দিয়ে লাল প্যান্ট হলুদ জামা, মানে আমি নিজেও কমার্শিয়াল সিনেমার অঙ্গ, বাট আমি বলতে জাস্ট অসুবিধা নেই, কারণ এখানে একটা সত্যি ডিসকন্টিনিউটি তৈরি হয়েছে। তুমি ডিসকন্টিনিউটিটা তুমি যতক্ষণ না সারা পৃথিবীর সাথে রিয়াক্ট করবে, ততক্ষণ। যেটা বলছিলে একটু আগে, আমি তার রেস্টে নেই বলবো যে ক্লাসের পাশাপাশি মাস ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা যদি একদম কমার্শিয়াল ফিল্মের দিকে দেখি, সেখানেও তো বাংলার তাহলে কন্ট্রিবিউট করার জায়গা ছিল। কমার্শিয়াল ওই যে ছবি সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হলো। যদি আমি যদি ওটিটি প্ল্যাটফর্মের কথাই ধরি, ওটিটি প্ল্যাটফর্মে বা বাংলা ছবির নিরিখে কতটা জায়গা আমরা করতে পারছি? কমপ্লিট করতে পারছি না আমরা বাংলায়। আমরা কোথায়, না, আমরা ওই যে বললাম না যে আমাদের মৌলিক কন্টেন্টই তো ডেভেলপ করছে না। ফলে তুমি যে মৌলিক কন্টেন্ট, এখন ওটিটি প্ল্যাটফর্ম মানে সেক্স আর ভায়োলেন্স, তাও মানে এইটা হয়ে গেছে এখন। কোনো রকম কোনো সেই অর্থে তুমি যদি ডেভেলপ না করো,
কন্টেন্ট ডেভেলপ যদি না করো তাহলে তুমি ফর্মটা আবিষ্কার করবে কোত্থেকে? যেমন পার্সোনালি আমি ধরো এখন সিনেমার ফর্ম খুঁজতে গিয়ে আমাকে জীবনানন্দ পড়তে হচ্ছে, আমি কবিতা থেকে ফর্ম করছি, আমি আমি রবার্ট ব্রাউনিংয়ের কবিতা নিয়ে কাজ করছি, অলরেডি স্ক্রিপ্ট কমপ্লিট করেছি, পরফিরিয়াস লাভার্স। ফলে আমাকে পরফিরিয়াস লাভার্সটাতে ইংরেজিতেই করতে হবে, কিন্তু আমাকে ফর্ম খোঁজবার জন্য আমাকে কবিতার আশ্রয় নিতে হচ্ছে। এবার তুমি আমায় বলো, পয়েন্ট আউট করো যে সিনেমার ফর্ম খোঁজবার জন্য লোকে যদি কবিতার কাছে না আশ্রয় নেয়, সে যদি স্কাল্পচারের কাছে না আশ্রয়, কোথাও তো তাকে একটা আশ্রয় খুঁজতে হবে, সে শুধু সঙ্গীতের কাছে না আশ্রয় নেয় শুধুমাত্র, তাহলে তুমি কি করে কোনো নির্দিষ্ট আর্ট ফর্ম কখনো ডেভেলাপ করতে পারে না আসবো তুমি যদি অনিন্দ্য। অন্যান্য আর্ট ফর্মকে অ্যাভয়েড করতে থাকো। আমি একটু সাহিত্যের প্রসঙ্গে আসি বিনায়কবাবুর কাছে। বিনায়কবাবু, সাহিত্যের ক্ষেত্রে আপনার কি অবজারভেশন, যে আমরা সেই যে ঐতিহ্যের জায়গাটা, সেই যে সমৃদ্ধির জায়গাটা, সেই জায়গাটাকে নিয়ে আমরা এগিয়ে চলতে পারছি, নাকি কোথাও হোঁচট আসছে, কোথাও আমরা আমাদের যাত্রাটা সেটা অতটা মসৃণ হচ্ছে না, বরং একটু ক্ষয়িষ্ণু হওয়ার আশঙ্কা রয়েছে? আমি যখন লেখালেখি করি, আমি গল্প লিখি বা কবিতা লিখি বা উপন্যাস লিখি, তখন আমি একজন লেখক। কিন্তু যখন আমি বক্তব্য রাখছি বা যখন আমি একজন মানুষ বা আমি একজন উপভোক্তা, তখন কিন্তু আমার দৃষ্টি বা আমার চেতনা বা আমার অনুভূতি সব কিছুতেই ছড়িয়ে আছে। তো যে সমৃদ্ধির কথাটা আপনি বলছেন, আমার মনে হয় সাহিত্য বা শিল্পের সমৃদ্ধি কেউ একা আনতে পারে না। একটা সময়, আপনি ভেবে দেখুন, আমরা যেটাকে গোল্ডেন পিরিয়ড, বাংলা সিনেমার স্বর্ণালী যুগ বলি, সেটা বাংলা গানেরও স্বর্ণালী যুগ, বাংলা সাহিত্যের নতুন মুভমেন্টেরও স্বর্ণালী যুগ, বাংলা চিত্রশিল্পেরও তাই। একটা কোথাও একটা জড়িত থাকে সব কিছু। তো আমি খুব সংক্ষেপেই, আমি নিরাশার আমার আমি মানে হচ্ছি না, আমার মনে হচ্ছে না, কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা আমার যে অবজারভেশন একটু নোট করছি খুব সংক্ষেপে। আমার এটা মনে হয়েছিল যে আমরা যারা সাহিত্য শিল্প করি, তো আমাদের কিন্তু যে ভীষণ একটা সমৃদ্ধি, ভীষণ একটা দুরন্ত দারুণ পরিস্থিতি, এই সময়ের মধ্যে যে শিল্প সাহিত্য ভীষণভাবে ডেভেলপ করবে তা কিন্তু নয়। একটা চ্যালেঞ্জের মধ্যেও শিল্প সাহিত্য ডেভেলপ করে। এখানে সুভাদা আছেন, সুভাদা, আমি ছবি বুঝি না, কিন্তু না বুঝলেও তো মানুষ অনেক কিছু অ্যাপ্রিসিয়েট করতে পারে বা এইতে করতে পারে। তো আমি সুভাদার, আমরা সবাই জানি যে একটা এই যে কাকের সিরিজ, সেটার জন্য ওর জগৎজোড়া খ্যাতি। তো আমাকে ওর একটা ছবি দেখিয়ে একবার একজন জিজ্ঞেস করেছিল যে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে। তো আমার সেই ছবিটা দেখে যা মনে হচ্ছিল আমি এখানে সেটা বলছি। আমার মনে হচ্ছিল যে একটা মানুষের জীবনে আমাদের এটা হয় যে পরিবারের কেউ মারা গেলে কয়েকদিন ওই একটা কাককে খাওয়াতে হয়, এরকম একটা রীতি আছে, অপেক্ষা করে। তো আমাদের জীবনে কিন্তু যেমন আমার মনে হয়েছিল এই ছবিটা দেখে, ওই ছবির ওই কাকটিকে দেখে, আমাদের জীবনে যেমন আলোর প্রতীক্ষা থাকে তেমনি কালোরও প্রতীক্ষা থাকে। এই আলো আর কালো না মিশলে বোধহয় শিল্প হয় না। তো এখান থেকে আমি যেটা বলতে চাইছি সেই জায়গায় যাই, যে আপনি যেটা বললেন খুব দামি কথা, ক্লাস আর মাস, যেটা অনিন্দদা একটু আগে বলছিলেন, সেই জায়গা থেকে আমি বলি, আমাদের ছোটোবেলায় এই লকডাউনের পিরিয়ডে বারবার একটা কথা আমার মনে হয়েছে খুব অনেস্টলি, এবং আমি এটাতে বেদনা বোধ করেছি, আমার কাছে কোনো উত্তর নেই। আমরা সবাই আমাদের ছোটোবেলায়, আরেকটু যারা বড় তারা দেখে থাকবেন, যে সিনেমা হলের বাইরে যারা নায়ক, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, মিঠুন চক্রবর্তী, পরে উত্তম কুমার ভোগ, আরও পরে আমাদের এখানেও দেবজিৎ, নায়কদের গলায় ফুলের মালা পরানো থাকে, আমরা সবাই দেখেছি। আমি লম্বা ছিলাম বলে আমিও একবার পরিয়েছিলাম, অমিতাভ বচ্চনের গলায় আমাকে নিয়ে গেছিল। এইবার এই মালাগুলো নায়কদের গলায় কারা পরায়? মূলত এই সমাজের অনেক অ্যামিনিটিস, অনেক সুবিধের থেকে যারা বঞ্চিত তারা পড়ায়। তো আমাদের এই লকডাউনের সময় বা তারপরে এখন যত আমরা ওটিটি নির্ভর হয়ে যাচ্ছি, আমি যে মানুষটা হয়তো একটা বস্তির একটি ঘরে, দমচাপা একটা ঘরে 4 জন বা 5 জন মিলে আছে, শুধু খুন নিবৃত্তি নিবারণে তাকে আমি 5 কিলো চাল 2 কিলো ডাল দিয়ে এলাম, সেটা বড় কথা নয়। তার বিনোদনের কি হবে? সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার কাছে কিন্তু তার কাছে সেই স্মার্টফোনটা নেই যাতে সে ওটিটির সিনেমাগুলো দেখতে পারে। এর পাশাপাশি ধরুন স্বাধীন মনন এবং চিন্তনের যে পরিবেশ, সেটাও কি থাকছে? শেষ করিনি। তার সেই নায়কটা নেই যে তার মনে হবে যে লকডাউন উঠে গেলে আমি আবার গিয়ে একটা নতুন সিনেমা রিলিজ করবে, তার গলায় মালাটা পরাবো, সেই সিনেমাটা আমার জন্য আসবে। এই মানুষ যে একটু বিনোদনের জন্য তাকিয়ে আছে, শুধু ডাল ভাতের জন্য নয়, তার বিনোদনটার কথাও কিন্তু কোথাও আমাদের একেবারে আমি এই ভাবতে প্রসঙ্গে আসবো, এবং এর পাশাপাশি হ্যাঁ, আপনি সত্যি যেটা বলছিলাম আমি এই প্রসঙ্গে আসবো। ভবত সুতারের কাছে আসি। ভবত সুতার ধরুন মৃৎশিল্পী,
তাদের আমরা এখন কি অবস্থায় তারা রয়েছেন, তাদের কাজের পরিসর কতটা অ্যাড্রেসড হচ্ছে? আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমি বলি মানে আমার কাছে সংস্কৃতি আর আমার নিজের ব্যক্তিগত মানে ছবি আঁকা বলুন, মূর্তি গড়া বলুন, এই দুটো জিনিস যেমন এক পরিপূরক। কিন্তু সংস্কৃতিটা হচ্ছে একটা ভিত, যার উপরে দাঁড়িয়ে একটা ভিত বলুন বা একটা গাছ যদি বলেন, একটা গোটা গাছ, তার ডালপালায় যে ফুল ফল হয়, কেউ ফিল্ম করছেন, কেউ লিখছেন, কেউ আমি ছবি আঁকছি, বিষয়টা এই রকম। সংস্কৃতি হচ্ছে তার একেবারে মাটি আর কি। আধারটা। আধারটা হচ্ছে সংস্কৃতি। তো ন্যাচারালি আজকে যে বিষয়, আজকে যে স্বপ্নের কলকাতা বলা হচ্ছে বা সংস্কৃতির সাথে তার যোগ বলা হচ্ছে, আমি এইটা নিয়ে একদম আমার একদম এক্সপিরিয়েন্সের জায়গাটা বলছি, যে আমি বেসিক্যালি 2000 সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করি। এবং সেটা ফাইন আর্টস বলতে গভর্নমেন্ট আর্ট কলেজে, যে এইটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরানো আর্ট কলেজ, এবং এখানে এই ডিপার্টমেন্টগুলো আলাদা করে ভাগ করা আছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্টার্ন পেইন্টিং বলে, এটা যেহেতু ব্রিটিশদের করা একটা কলেজ। তারপরে আমি 2000-এ বেরোই এবং বেরিয়ে বিভিন্ন জায়গায় পৃথিবীর অ্যাপ্লাই করতে থাকি। যা হয়, খুব অল্প বয়সে একটা ভীষণ রকমের একটা থাকে না যে বিদেশে যাব, পড়াশোনা করব, একটা অন্যরকম চার্ম থাকে। ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে পড়েছি, কলেজেই বন্ধু বান্ধবদের বলতাম যে আমরা বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্টের মতো আর কি। তো তারপরে আমাকে একটু জোর করে সেই বছরই দুর্গাপুজোর কথা বলা হয়। কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন, মানে আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সবটাই একটা এলিটিস্ট কালচারের কথা বলছি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে 2000 সালে আমাকে একটা দুর্গাপুজোর বেসিক্যালি আমার কাছে একটা দুর্গাপুজোর অফার আসে, এবং আমি প্রথমেই সেটা নস্যাৎ করি যে এটা অসম্ভব। কারণ আমি একজন আর্টিস্ট, আমি ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছি এবং আমার উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ, তো আমি মাটি ঘাঁটবো। আজকে আপনি যে যে অর্থে আমাকে মৃৎশিল্পী বলছেন, আমি খুব খুশি হলাম যে সত্যি আমি আজকে দিনের প্রায় 8 ঘন্টা সময় মাটি নিয়েই থাকি। তো মাটি ঘাঁটবো। তারপরে মনে হলো যে না, তারপরে আমাকে একটু জোর করা হলো। তখন এই সময়টা আসছে, মানে তার আগে তো বামপন্থীরা খুব একটা দুর্গাপুজো বা এইসব ব্যাপারগুলো ভিড়তো না, একেবারেই ছিল না এই এই জায়গাগুলো, এথিক্যালি তারা এর সাথে যেত না। তারপরে আমাকে বাধ্য হয়ে সেই পুজোটা করতে হয়। আপনি বিশ্বাস করতে পারবেন না, চতুর্থীর দিন আমি যখন বাড়ি থেকে যখন আমি শখের বাজারে বেরিয়েছি মেন রাস্তায়, আমি একটা লম্বা কিউ দেখে, একটা লম্বা লাইন দেখে, আমার মধ্যে সেই সময় আমার খুব কম বয়স, আমার ম্যাচুরিটিও খুবই কম, কিন্তু আমার মনে হয়েছিল কোথাও মানুষ ডিপ্রাইভ। আমরা যে শিল্প শিখছি, আমরা যে শিল্প শিক্ষার মধ্য থেকে আসছি, এবং তার যে প্রকাশ বাইরে হচ্ছে, এবং যে গ্যালারিগুলোতে একটা এসি গ্যালারির মধ্যে ঢুকে সেখানে কিছু সংখ্যক মানুষের মধ্যে সেটার একেবারে খুব একটা অ্যানালিটিক বিশ্লেষণ, সেটা মানুষের মধ্যে কোথাও একটা বিরাট একটা গ্যাপ, একটা বিরাট এই শিল্প সংস্কৃতির সাথে, আগে শিল্প বা সংস্কৃতিকে আমরা যেভাবে দেখেছি মানুষের জীবনের সাথে, মানুষের মানে আমি তার একটু সাথে জাস্ট অঙ্গাঙ্গিভাবে আপনার জড়িত। আপনার বক্তব্যের রেস্টে নিয়ে একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আপনি বলছেন যে আর্ট গ্যালারি, সেটার মধ্যে একটা ভীষণ এলিটিজম থাকে, Exactly. সবাই তার স্বাদ গ্রহণ করতে পারেন না। কখনোই পারেন কিন্তু না। যখন আমরা দেখি যে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে একটা পুজো প্যান্ডেল দেখতে আসছেন, তিনি কিন্তু ওই নন্দন তত্ত্বের আকর্ষণেই আসছেন, তার ওই শিল্পের প্রতি খিদে নিয়েই কিন্তু আসছেন। ডেফিনেটলি উৎসব একটা পার্ট। এক্স্যাক্ট, ওখানে কিন্তু একটা ডেমোক্রেসি ইন আর্ট আছে। ওখানে কিন্তু একটা ডেমোক্রেসি আছে। ওখানে কিন্তু কাউকে কোথাও গেটে কেউ একটা মানে কেউ একটা দারোয়ান দাঁড়িয়ে নেই যে সে তাকেই ভয় পাচ্ছে যে ওকে জিজ্ঞাসা করবো কিনা, বা আমার চেহারাটা কেমন, আমি কি সত্যি ওখানে আমার এন্ট্রিটা আছে কিনা, এই জায়গাটা নেই। আমি আসবো আপনার দুর্গাপুজো কাছে কিন্তু এই ভগবতী। ডেমোক্রেসিটা, দুর্গাপুজো কিন্তু এই কালচারাল ডেমোক্রেসি এবং শিল্পের ডেমোক্রেসির একটা জায়গা। আপনারা কেউ আমি খেয়াল করেননি যে কিভাবে এই 20 বছরে কলকাতাতে দুর্গাপুজো একটা বিশ্ব মানে একটা পাবলিক আর্ট ইনস্টলেশনের জায়গা চলে গেছে। কিন্তু আমরা যখনই আর্ট নিয়ে কথা বলি সেটা কিন্তু ভীষণ ভীষণ একটা ক্লাসিক এবং একটা কোথাও একটা এলিটিস্ট জায়গা থেকে বলি। এবং মানে যাই হোক, না, আবার সেটা আমরা আসলে আমি খেয়াল আবার করেছি বলেই আজকে আমাদের এই স্বনামধন্য অতিথিদের মধ্যে আপনাকেও আমরা পেয়েছি বা পেতে না, চেয়েছি। আমাকে মৃৎশিল্পী বলবেন, আমি খুশি হব, ঠিক আছে? Def- কারণ আমি definitely. মাটি 8 ঘন্টা ঘাটি এখন। ডেফিনেটলি, কারণ যেভাবে আপনি বিষয়টাকে প্রেজেন্ট করলেন, যে সত্যি তো আপনি যে মূর্তিটা গড়ছেন, সেই মূর্তিটা তো আসলে আম জনতার কাছে শিল্পের, অর্থাৎ তার যে শিল্প ক্ষুধা, সেই শিল্প ক্ষুধাটা নিবৃত্তি করছে। না, নট অনলি দ্যাট। এবং দুর্গা কিন্তু, শুনুন, দুর্গা এমন একটা জিনিস, দুর্গা কিন্তু একটা ইনোভেশন আছে। আমরা অনেক সময়, আমার প্রথমের দিকে মনে হতো যে আচ্ছা এইটা কি দুর্গাপুজো কি একটা খুব একটা আর্টের সেকুলার প্র্যাকটিসের জায়গাটা দুর্গাপুজোয় আছে, কারণ দুর্গাপুজো তো একই দুর্গা, এবং
কিন্তু তা নয়, এই যে দুর্গাপুজো প্রতি বছর বছর এটার যে এর মধ্যে যে সমৃদ্ধিগুলো ঘটছে, সেটা কিন্তু আমাদের কনসেপ্টের জায়গায় দেখুন দুর্গা বিসর্জন হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে এই যে নারী সম্পর্কে বা দুর্গার যে চরিত্রটা বদলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুর্গাও বদলাচ্ছে। আমি কিন্তু আসবো আপনার কাছে এরকম ভবতোষ নয় আমি কিন্তু। একটু আমি কমলিকা কাছে আসি। কমলিকা, আমরা যদি দেখি যে দেশ বিদেশের নানা জায়গায় আমরা দেখেছি যে অনেক স্থাপত্য, পুরনো স্থাপত্য, ভাস্কর্য, ইতিহাস প্রসিদ্ধ জায়গা, সেগুলোকে কেন্দ্র করে একটা বিরাট বিপ্লব হয়ে গেছে। সেখানে রীতিমতো পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, এবং কিভাবে সেগুলো সংরক্ষিত হয়, বিশেষ করে বিদেশের বিভিন্ন জায়গায় যদি দেখা যায় যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হেরিটেজ সম্পর্কে ভীষণ একটা সচেতনতা রয়েছে। এবং বিদেশে বাচ্চাদের হাত ধরে মিউজিয়ামে নিয়ে যাওয়া, বড়রা তারা উইকেন্ডে মিউজিয়ামেই যায়, কিন্তু আমাদের এখানে কি সত্যি কলকাতায় অন্তত সেই বিষয়টাকে সেভাবে এনকারেজ করা হয় বা করতে দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা এবং গবেষণা করি অ্যামাংস্ট প্রফেশনালস। আমরা কলকাতাতে এটা সবসময় ভাবছি যে অন্যান্য শহররা তাদের স্থাপত্য যেরমভাবে সংরক্ষণ করছে সেটা কি আমরা পাচ্ছি কি না। কিন্তু আমাদের দুটো জিনিস হয়ে গেছে। একটা, বিকজ কলকাতা ইজ প্রাইমারিলি এ সিটি অফ কলোনিয়াল অরিজিন, তাই জন্য কিন্তু মাঝে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছিল, যে একটা আমরা নতুন পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের শহরের আইডেন্টিটি কি, আমরা কি একটা ফরেন ইনহেরিটেন্সকে নিয়ে এগিয়ে চলবো এবং কিভাবে এগিয়ে চলবো। তাই জন্য যদি আমরা দেখি 1960-এর দশকে অনেক কিন্তু আমাদের শহরের ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিংস ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ক্যালকাটা ইউনিভার্সিটির সেনেট হল বা স্ট্র্যান্ড রোডের ওপরে যেটা স্টেট ব্যাংক অফ বেঙ্গল ছিল, কারণ ওই সময় এটা প্রতি একটা অলমোস্ট রাগ হতে পারে বা অন্য দৃষ্টিকোণ দিয়ে আমরা এই বিল্ডিংগুলোকে দেখছিলাম, যে এখন আমরা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীনভাবে নতুন আর্কিটেকচার, নতুন স্থাপত্য তৈরি করতে চাই। কিন্তু ওটা করার মাধ্যমে আমরা এখন একটা অ্যাওয়ারনেস এসেছে দ্যাট এগুলো কিন্তু আমাদেরই, আমরা এই সম্পদটাকে ইনহেরিট করেছি, এটা আমাদেরই লেগেসি, আমরা এটাকে কিভাবে আগে নিয়ে যেতে পারি ফিউচারে। কিন্তু এইটা তো ওয়েস্টে অত হয়নি। ওয়েস্টে যেই শহরগুলো ইভেন ওয়ার্ল্ড ওয়ারে যেগুলো বম্ব করে দেওয়া হয়েছিল, ওগুলো ওদের আইডেন্টিটি আর প্রাইড এত ছিল, ওরা একেবারে যেমন ছিল তেমনভাবেই ওগুলোকে আবার গঠন করে চলছে। কিন্তু আমার মনে হয় কলকাতায় অনেকগুলো লেয়ার্স আছে, অনেকগুলো হিস্ট্রিজ আছে। খালি কলকাতাকে আমরা যতটা নস্টালজিয়া দিয়ে কলোনিয়াল ইনহেরিটেন্স হিসেবে দেখব, আমরা কিন্তু অনেক অন্য লেয়ার্স হারিয়ে ফেলবো। তো কলকাতার ক্ষেত্রে যদি আমরা ধরেও নিই যে এটা তো ব্রিটিশদের হাতে তৈরি হয়েছিল, কাজে এখানে সমস্ত স্থাপত্যে, অর্থাৎ পুরনো স্বাধীনতা পূর্ব যে সমস্ত স্থাপত্য, তাতে আমরা যে স্ট্রাকচার দেখতে পাই, যে প্যাটার্ন দেখতে পাই, তার মধ্যে একটা ব্রিটিশ ঔপনিবেশিকতার ছায়া থেকে থাকতে পারে, যদিও যেটা আপনি বলছেন যে সেটাও তো আমাদের ইতিহাসের পার্ট, আমাদের নিজস্ব ইতিহাসের পার্ট। কিন্তু আমরা যদি গোটা বাংলার নিরিখে দেখি, তাহলে আমরা দেখবো যে নানান সংস্কৃতি বিভিন্ন সময় এসে এখানে জায়গা করে নিয়েছে। একেবারেই তাই। সেখানে আমি বৌদ্ধ ওখানেই- সংস্কৃতি, জৈন সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, সমস্ত কিছুর একটা এই যে বহমানতার কথা যেটা সুভাদা বলছিলেন কিছুক্ষণ আগে, সেই বহমানতাটা আমরা দেখতে পারবো যে শত শত বছর ধরে সেগুলোর ব্যাপারে, সেটা যেমন মন্দিরের ক্ষেত্রে আমরা দেখতে পারি, মসজিদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, সমস্ত আমরা দেখেছি যে ধরুন পর্তুগিজ চার্চ, যেহেতু পর্তুগিজ উপনিবেশ ছিল, ফরাসি উপনিবেশ ছিল, সমস্ত রয়েছে, কিন্তু সেগুলোর সংরক্ষণ ঠিকমতো হচ্ছে কি? সেগুলো নিয়ে আমাদের খুব বেশি অ্যাটেনশন রয়েছে কি? অ্যাটেনশনটা একটা একটা খুব, আবার যেটা আমরা ক্লাস আর মাস এলিট নিয়ে সব ডিসিপ্লিনের লোকেরাই এলিট এবং ক্লাস এন্ড মাসের কথা বলছে, এটা কিন্তু হেরিটেজেও আছে, এটা স্থাপত্যতেও আছে, যে অনেকেই ভাবে হেরিটেজ একটা এলিটিস্ট অ্যাক্টিভিটি, কারণ এগুলো সংরক্ষণ করতে গেলে একটা বিশাল রিসোর্স লাগে, এগুলো সাধারণ মানুষ তাদের সাধারণ বাড়িঘর হেরিটেজের গণ্ডিতে
পড়ে না মোস্টলি, যারা পাড়ায় থাকে। আমাদের কলকাতায় পাড়া একটা খুব স্ট্রং কালচার আছে। পাড়ায় অনেক সুন্দর যে যে বাড়ি হয় ওগুলো গ্রেড 1 হেরিটেজ নাও হতে পারে, কিন্তু আমরা যদি ডেমোক্রেটিক না হই টুয়ার্ডস হেরিটেজ, খালি কয়েকটা বিল্ডিংকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি এবং অন্যগুলোকে না দেখি, তাহলে এই সচেতনতা কিন্তু ট্রিকল ডাউন মাস লেভেলে করবে না। এই হেরিটেজ বাঁচানোর ক্ষেত্রে প্রমোটিং সেটা কতটা অন্তরায়? প্রমোটিং কিন্তু আমরা এটা বন্ধ করতে পারবো না। আমাদের কিন্তু অ্যাজ হেরিটেজ কনজারভেশনিস্ট, এবার আমি একজন হেরিটেজ কনজারভেশনিস্ট হিসেবে বলবো, আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা ব্যালেন্স করতে পারবো, কিভাবে আমরা হেরিটেজকেও ক্রিয়েটিভলি প্রমোট করতে পারবো। প্রমোটিং এর সঙ্গেও আমরা প্রমোটারদের সঙ্গে ব্যালেন্সটা একটা ইম্পর্টেন্ট balance আপনি বলছেন। হতে পারে। আমি একটু শুভঙ্করদের কাছে আমি আসি। প্রমোটিং নিয়ে জাস্ট একটা সেকেন্ড আর কি, এই প্রমোটিংটা নিউ গ্লোবাল ক্যাপিটালিজমের ছক। কারণ একটা বাড়িতে আগে আমরা 6 জন থাকতাম, এখন সেই জায়গাটাতেই 50টা বিল্ডিং হচ্ছে, মানে 50টা টেলিভিশন বিক্রি হচ্ছে। আমি শুভঙ্করদের কাছে আসি, যে আমরা তো মানে মেধার ক্ষেত্রে অনেক সময় যেটা খুব আমাদের বিভিন্ন সময় উদ্বেগ দিয়েছে, সেটা হচ্ছে ব্রেন ড্রেন। শিল্পের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রেও কি ইদানিংকালে আমরা ব্রেন ড্রেন দেখছি না? ব্রেন ড্রেন আমার মনে হয় আমাদের সমস্ত প্রফেশনেই কম বেশি আছে এবং ছিল। সময়ের সঙ্গে হয়তো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সেই জন্য হয়তো নানান দিক উঠে আসছে যেগুলো দিয়ে, যার মধ্যে একটা সোশিও ইকোনমিক থিওরি জড়িয়ে থাকবে এবং আছে। তো আমার একটা এই দিকে আমার মনে হয় গান বাজনার দিকটা বা মিউজিকের দিকটা, আমি যেহেতু একজন মিউজিশিয়ান, এই দিকে আমি একটুখানি লাইনটা নিয়ে আসবার চেষ্টা করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যে ব্রেন ড্রেন হতে হতে এই সঙ্গীত একটা এমন ক্ষেত্র আমার মনে হয়েছে ছোটোবেলা থেকে প্রায় 50 বছর গান বাজনা শিখে, যে এই ব্রেন ড্রেনকে যেরকম একটা শান্তি দিতে পারে, ইন দ্যাট ওয়ে এনি আর্ট ফর্ম ক্যান ডু দ্যাট। কিন্তু আমি বলছি আর কি, আমার দিক থেকে যতটা দেখেছি এবং উপলব্ধি বা অভিজ্ঞতা করেছি, তাতে আমার মনে হচ্ছে এই ব্রেন ড্রেনকে একটা শান্তি দিতে পারে সঙ্গীত। অন্য অনেক কিছু, অনেক ফর্ম অফ আর্টই দিতে পারে, কিন্তু এইখানে এই একটা জিনিস আমি দেখছি, বা আগের এটা খানিকটা আমি কি চাই যদি সে মানে স্বপ্নের কলকাতার জন্য, এই ব্রেনের একটা কি বলবো, ব্রেন ড্রেন বলতে আমি বলছি যে আমি যেটা বোঝাতে চাইছি, যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখছি অনেক প্রতিভাকে ফাইনালি বাইরে চলে যেতে, কারণ তারা হয়তো মনে করছেন যে এই শহরটা সেটা তার শিল্প বা সংস্কৃতি চর্চার জন্য, সেটা না তার সেটার পরিকাঠামোগত দিক থাকতে পারে বা অন্য দিক থাকতে পারে, যেটার জন্য তারা এখানের থেকে বেটার কোনো শহরকে বাঁচছেন, বা এখানে মানে তারা মনে করছেন যে সেটা বেটার, আমি বলছি না বেটার শহরকে বাঁচান, তারা মনে করছেন যে সেখানে তার বেটার পরিসর রয়েছে তার প্রতিভার বিকাশের জন্য। এই জায়গাটা ধরছি, এটা কি যন্ত্রশিল্পের ক্ষেত্রেও কি এটা আছে? আছে, কিন্তু আমার মনে হয় একটু ধারণাটা একটু পরিবর্তিত হয়েছে। কারণ আমি যখন থেকে ট্যুর শুরু করেছিলাম সেটা হচ্ছে 1984 সাল, তো প্রায় 36 বছর আমি ট্যুর করি সারা পৃথিবীতে। তাতে আমার সৌভাগ্য হয়েছে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী ইকবাল খাঁ সাহেব এবং অন্যান্য যারা তাঁদের পরে যারা লেজেন্ডারি ফিগার, তাদের সঙ্গে সঙ্গত করবার পৃথিবীর বিভিন্ন দেশে। তো আমার মনে হচ্ছে তখন যে প্রয়োজনীয়তাটা ছিল, সেই প্রয়োজনীয়তাটা অনেকটা আস্তে 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 একটু চেঞ্জ হয়েছে। কারণ আমরা যেরকম বলি যে শাস্ত্রের ক্ষেত্রে যে একটা জিনিস আমরা গ্রহণ করি, তারপরে দক্ষতা বা স্কিল সেটা শেখাতে হয়, মানে একটা ইনফরমেশন, তারপরে স্কিল সেটা গ্রহণ করা হয়, তারপরে বিদ্যা সেটা দান করা যায়, এবং তারপরে তার অভিজ্ঞতা এবং উপলব্ধি হওয়ার পরে সেটা বেরোয় ভিতর থেকে। তার জন্য আমার মনে হয় যে ইউ নিড টু হ্যাভ এ মেসেজ টু লিসেন টু ইট, যেটার থেকে ওটা ভিতর থেকে বেরোবে সেই উপলব্ধির পরে, যেটা কিনা শেখানো যায় না। আবেগ অনুভূতি তো শেখানো যায় না। তো ওই জিনিসটা বাইরে চলে যাওয়ার একটা প্রয়োজনীয়তা, যে আমি তো বিলেত ফেরত একজন শিল্পী, আর সেইটা এখন পাল্টে গেছে। সুভাদার কাছে কেন আসবো? সুভাদা আর্টস একার, আমরা যেখানে রয়েছি সেখান থেকে খুব দূরে নয়, এবং আর্টস একার সেটা আপনার অত্যন্ত
স্বপ্নের আপনার হাত দিয়েই আর্টস একার তৈরি হয়েছে, তো সেখানেই আমার একটু জিজ্ঞাসা যে আর্টস একার কি শিল্পের জন্য আর্টস একারকে কেন্দ্র করে শিল্পের যে চর্চাটা সেটা সম্ভব হতে পারতো, সেটা পুরোদস্তুর কি আমরা, অর্থাৎ তার ব্যবহারটা আমরা পুরোদস্তুর করতে পারছি নাকি সেখানেও কিছু রোড ব্লকস রয়েছে? না, কোনো রকম কোনো বাধা কিছু নেই। কনজারভেশন নিয়ে কথা হলো, আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান, এবং এই একটা মানে হেরিটেজ কমিশন, তাদের কি অবস্থা ছিল, আজকে আমাদের বিশাল বাড়ি যেখানে আমাদের কনজারভেশন শেখানো হয়, সেমিনার হয়, এবং আমাদের কলকাতার প্রায় প্রতিদিন কোনো না কোনো সৌধ ধ্বংস হয়ে যাচ্ছে। ব্রিটিশরা এসেছিল এবং আমাদের এখানে একটা বিশেষ ধরনের কলোনিয়াল আর্কিটেকচার এখানে তৈরি হয়েছিল, যেটা আমাদের নর্থ ক্যালকাটা দেখতে পাওয়া যায়, সর্বত্র দেখতে পাওয়া যায়। বহু মানুষ তার নিজের চেষ্টায় করেছেন, আবার বহু মানুষ হয়তো দেখা গেছে এত শরিকি এবং অনেক শরিক থাকার ফলেতে তারা সকলের মতামত পাচ্ছেন না বলে বিক্রি করে দিচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বহু বাড়িতে এগুলো হেরিটেজ হিসেবে প্লাক তার ইতিহাস খুবই লিখে practical একটা করিয়েছি, সমস্যা। এবং নিজেদের যে অর্থ, সেই অর্থ সেইখানকার ডিএমকে আমরা দিয়ে আমাদের এখান থেকে এক্সপার্ট কমিটি গিয়ে দেখেছে কিভাবে কনজারভেশন করা হচ্ছে। আর সব সময় যে কথা হচ্ছিল যে এলিট, এটা খুব ভুল কথা। মানুষ যে কোনো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে গেলে তাকে ইনোসেন্ট হতে হয়। সে যদি মনে করে আমি ব্যারিস্টার, আমি খুব শিক্ষিত, আমি কেন বুঝতে পারছি না, যখনই তাদের কতগুলো ধারণা নিয়ে তারা কোনো শিল্পের মুখোমুখি হয়, সে গানই হোক, সিনেমাই হোক, ছবিই হোক, তখনই তারা মূর্খ হয়ে যান। এর থেকে বরঞ্চ গ্রামের সাধারণ মানুষ, যাদের আমরা সবসময় কাউন্ট করি না, তারা অনেক বেশি বোদ্ধা। একেবারে বিনায়কদা কিছু বলতে চাইছেন? বিনায়কদা, আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে আমি সাহিত্যের ব্যাপারে একটা কথা বলে এই করব। সেটা হচ্ছে এই যে আমি ভবতোষের কথা শুনছিলাম, আসার পরে ওর সাথে কথাও বলছিলাম এইতে। আমি কৃষ্ণনগরের মৃৎশিল্প সম্বন্ধে আমরা সবাই জানি, একটা খুব বাংলার বিখ্যাত জায়গা। কৃষ্ণনগরের নামটা ছেড়ে দিন, একটা জেলা শহরের কথা বলছি, ছোট একটা শহর, সেখানে একটা নদী আছে। নদীর পাড়টা স্থানীয় মানুষের দাবিতেই, সেই নদীর ধারে অনেক মৃৎশিল্পী কাজ করেন। নদীর ধারটা স্থানীয় মানুষের ইচ্ছানুযায়ী বাঁধিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্যায়নের জন্য। যারা ওখানকার মৃৎশিল্পী, তাদের একজন আমায় বলেছিলেন, আমি আমার ওই শিল্পের মাটিটা পাই না, কারণ নদীর গায়ের ওই যে মাটিটা, ওটা দিয়ে সবচেয়ে ভালো মূর্তি হয়। তাহলে একদিকে সৌন্দর্যায়ন, একদিকে সৃষ্টি। আমি লেখার ব্যাপারে একটা জায়গা পয়েন্ট শুধু বলে এই করি, আর্ট সমস্ত, আপনি প্রথমে যে প্রশ্নটা আমায় করেছিলেন, সেটা হচ্ছে আমি এটা দিনকে দিন এটা উপলব্ধি করছি, আমি না, আমার মতো আরও অনেকে, যে এলিট নন এলিট নির্বিশেষে, সাধারণ বাঙালি, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত নির্বিশেষে, কলকাতা শহর কেন্দ্রিক বা মফস্বল তার লাগোয়া জায়গাগুলোতেও আমরা সাহিত্যিকদের চিনতে শিখেছি, বা সুনীল, শীর্ষেন্দু, শ্যামল গাঙ্গুলি পড়ে পাগল হয়েছি, তখন আমাদের বয়স ছিল 14-15 এই সময়টা। আজকের আমি যে 14-15দের আমি চিনি, সেটা আমার অক্ষমতা হতে পারে মূলত, যাদের দেখি তারা কিন্তু তাদের বিনোদনের ভাষা ইংরেজি নইলে হিন্দি, তারা বাংলা সাহিত্য নিয়ে বদার্ড নয়। অতএব এইটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আমার মতে, খুব সংক্ষেপে যেটা, সেটা হচ্ছে আবার উল্টো দিকে অনেক নতুন নতুন পাঠক উঠে আসছে জেলা থেকে, গ্রাম থেকে, হয়তো মুর্শিদাবাদ থেকে, নদিয়া থেকে, জলপাইগুড়ি থেকে। এবার সেটাও আমি রয়েছে। যাদের পড়াতে চাইছি আমার লেখা, তারা আমার লেখা পড়তে চাইছে না, আর যারা পড়তে চাইছে আমি তাদের মতো করে লিখতে পারছি না। এইটা একটা সমস্যা। আমি অনিন্দর কাছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব, যে যেটা আমি তখনও জানার চেষ্টা করছিলাম, যে স্বাধীন মনন এবং
চিন্তন তার পরিসর কতটা রয়েছে, যদি আমরা ছবির কথা ধরি, কারণ আমরা সাম্প্রতিক অতীতে দু একটা বিতর্কের ক্ষেত্রেও তৈরি হতে দেখেছি। হ্যাঁ, মননের সার্বভৌমিকতা মানে সার্বভৌমত্ব আমরা লুজ করেছি। ও বলছিল যে আসলে পোস্ট কলোনিয়াল এরাতে আমরা ঠিক ডিফাইন করতে পারিনি যে আমাদের কালচারের রুটটা কোন দিকে যাইবে, মানে যাওয়া উচিত আর কি। একই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা, তার আগের মাইকেল মধুসূদন দত্তের বাংলায় আমরা বুঝতে পেরেছি, বা মানে বঙ্কিমের বাংলা থেকে যে আমরা অন্য একটা বাংলায় চলে এসেছি, কিন্তু সংস্কৃতির যে মূল ধারাটা সেটা কোন খাতে বইবে সেটা সম্পর্কে আমরা একটুখানি পাজলড আর কি। মানে আমার গত 100 বছরের ইতিহাস ধরে বলছি আর কি, সবটাই হয়েছে, সবটাই বিচ্ছিন্ন হয়েছে, নির্দিষ্ট কোনো ইজিম তৈরি হয়নি, যেটা ইউরোপে হয়েছে। এনিওয়ে, এবার এটাও ঠিক পাশাপাশি যে ছোটবেলায় যদি বাপ ঠাকুরদার কাছ থেকে লোকসাহিত্য না শুনে নিতেন তাহলে পরে নেলসন ম্যান্ডেলাকে আমরা পেতাম না, আমরা গার্সিয়া মার্কেসকে পেতাম না। ঠাকুমা দিদিবার চিঠি লেখার ধরন এবং চিঠি লেখার ফর্ম থেকে যে সাহিত্য লিখতে পারে সে মার্কেস। সো লোকসাহিত্য সত্যি সত্যি আমাদের দুর্ভাগ্য যে আমরা বড় করি না, আমাদের স্কুলে পাঠ্য পুস্তকে আমরা সেই অর্থে লোকসাহিত্যকে এমফাসাইজ করি না, মানে আমরা কখনোই সেটা সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করি না। এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, যদি লোকসাহিত্য সত্যি সত্যি আমাদের রুট নির্ধারণ করতে সাহায্য করে তাহলে পরে লোকসাহিত্যকে আমাদের পাঠ্যপুস্তকে আনতে হবে। আদারওয়াইজ খালি ওই আমি সংস্কৃতিবান বলে আমি বইমেলার থেকে বই কিনে বাচ্চাকে পড়াচ্ছি, এ স্পোরাডিক্যালি হবে। কমলিকার কাছে জিজ্ঞাসা হচ্ছে, আমি য- খুব 10 সংক্ষেপে সেকেন্ড 10 সেকেন্ড একটা সময় নেব। আমরা সৌধ নিয়ে, সিনেমা নিয়ে, শিল্প নিয়ে, সব নিয়ে কথা বলছি। আমরা যা খাই সেটাও কিন্তু আমাদের হেরিটেজ। আজকে যখন ছোট ছোট বাচ্চারা বলে পাস্তা, পিৎজা, চাইনিজ, মোমো এগুলো তাদের প্রিয় খাবার, লুচি তরকারি নয়, কোথাও আমরা হেরিটেজ হারাই। কচুবাটাও কিন্তু আমার হেরিটেজ, আমি কচুবাটাটা হারিয়ে ফেলছি, এটা আমার মনে হয়। কমলিকা, যদি আমাদের হেরিটেজের প্রশ্নে আমরা আরও বেশি করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করি, তাহলে কোন দিকগুলোতে নজর দেওয়া উচিত বলে মনে হয়? আমি দুটো এরিয়াতে ফোকাস করব। একটা কিন্তু হচ্ছে আমাদের মূল এডুকেশন, যেভাবে আমরা ছোট থেকে বাচ্চাদের ইতিহাস শেখাই। আমাদের শিক্ষার মূলটাই এত টেক্সট বুক ওরিয়েন্টেড যে আমরা কলকাতার মতন একটা রিচ হিস্ট্রি আর হেরিটেজওয়ালা শহরে থাকি, আমরা কিন্তু ছোটোবেলা থেকে গিয়ে দেখি না, উই ডোন্ট ইন্টারাক্ট উইথ দ্য সিটি। আর 3-4টে জায়গা জানবো, আর আমিও এই শহরের জন্য এটা খুব ইন্টারেস্টিং, কারণ সত্যি আমরা সবাই যদি নিজেদের দিকে তাকাই তাহলে দেখবো যে বাইরে থেকে যারা কলকাতা শহরে আসেন, যারা টুরিস্ট বা কোনো কাজে আসছেন, তাদের যতটা তাগিদ কলকাতা শহরকে চেনার, আমাদের কিন্তু সেই তাগিদটা থাকে না। একেবারেই তাই। আর আমরা ভাবি যে যেহেতু আমরা কলকাতায় 40 বছর 50 বছর থেকেছি, আমরা শহরটাকে জানি, কিন্তু আমরা কিন্তু জানি না। আর উই হ্যাভ টু মেক দ্যাট এফর্ট। তাহলে যদি ওটা সেলফ এফর্ট হয় নিজের শহরটাকে জানা, তাহলে কিন্তু একটা খুব বড় গ্যাপ সেলফ ইনিশিয়েটিভে হবে। সেকেন্ড হচ্ছে এই যেটা আমি বললাম যে ডেমোক্রেটাইজ হেরিটেজ, যে আমাদের অনেক রকমের হিস্ট্রিজ আছে, পার্টিশনের হিস্ট্রি আছে, মাইগ্রেন্টস ওয়ার্কার্স এর হিস্ট্রি আছে, মেটিয়া বুরুজে এক রকমের হিস্ট্রি আছে, মাইনরিটি কমিউনিটি এক রকম হিস্ট্রি আছে, কয়েকজন চাইনিজ বাকি আছে এই শহরে। তো আমরা যদি সবার হিস্ট্রি, সবার হেরিটেজটাকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু একটা খুব ওয়াইড বেস তৈরি হবে টু ব্রডেন দ্য পার্সপেক্টিভ। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা আমি বলবো হচ্ছে যে কলকাতা এখন এমন একটা পর্যায়ে আছে যেখানে অনেকেই কিন্তু যারা কলকাতায় জন্মেছে, বড় হয়েছে, ওরা আর কলকাতায় থাকেনি, যেটা আমরা বলি যে কলকাতা ইজ অলমোস্ট লাইক ওল্ড এজ অর রিটায়ারমেন্ট হোম। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গার লোকেরা কিন্তু আসছে কলকাতায় চাকরির জন্য বা যাই হোক, ওরা কিন্তু কলকাতার বাসী না, ওরা কিন্তু কলকাতার হিস্ট্রি হেরিটেজ সম্বন্ধে জানে না। তাদের কি ধারণা, তাদের কি পারসেপশন, তাদের প্রতি কি করে আমরা কলকাতার একটা ভ্যালিউ গড়ে তুলতে পারবো? ভবতোষ সুতারের কাছে আসি যে এটা আমাদের কিন্তু হিস্ট্রিটাও কিন্তু হিস্ট্রির যে মেথোডোলজি সেটাও কিন্তু ব্রিটিশদের, ওটা আমাদের নয় অ্যাকচুয়ালি। ভবতোষ সুতারের কাছে আসি যে যদি আমরা এই শিল্পের বিকাশটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আরও প্রসার ঘটাতে চাই, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজ করছেন যে মৃৎশিল্পীরা নিজের নিজের পরিসরে, যারা সেই অর্থে হয়তো কোনো আমব্রেলার নিচে নেই, তাদেরকে কিভাবে এনকারেজ করা যাবে? দেখুন, আমি আবারও বলছি, আমি একদম একটি জায়গা এক্ষুনি দাদা বলছিলেন যে 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 ফোক আর্ট, ধরো যে কুমোরটুলির যারা শিল্পী, কুমোরটুলি তাদের যে সমস্যাগুলো সেগুলো কি অ্যাড্রেসড হয়? আমি খুব ভালো বলতে পারবো না কুমোরটুলির সমস্যা নিয়ে। এটা কিন্তু একদম কুমোরটুলি একটা নাম আলাদা করে, আমি ওইখানে যাচ্ছি না। আমি একজন মানুষ
এবং আমার একটা শিল্পের চর্চা আছে, সেটা কুমোরটুলি বাদ দিয়েও নয়, আবার কুমোরটুলির বাইরে নেই এমনও নয়। আমি একটু মানে মুক্ত স্বাধীনভাবে যদি দেখি, তাহলে আমার মনে হয় যে এটাও নেই আজকে যে আমরা ফোক আর্ট বলে বলছি, গ্রামীণ শিল্প কিংবা এই রকম কোনো খুব যে ওরা একটু পিছিয়ে পড়া, আমি এখান থেকে দেখতেই চাইছি না। শিল্প সংস্কৃতিকে আমি একেবারে একটা সেকুলার জায়গায় দেখতে চাইছি। অর্থাৎ আমিও কিন্তু আজকে বলতে পারবো না আমি কিন্তু খুব পিছিয়ে পড়া একজন শিল্পী নই। আমি ভারতবর্ষের সব থেকে নামকরা একটা আর্ট কলেজ থেকে ডিগ্রি পেয়েছি আর্টের। আমার কাজ হচ্ছে আমার প্র্যাকটিসের সঙ্গে মানুষকে জোড়া। মানুষ কিভাবে, দেখুন বিভিন্ন রকমভাবে, এইটা আজকে একেবারে এখানে কোনো রাজনৈতিক জায়গা নেই, কিন্তু রাজনীতি ছাড়া তো কিছু হয় না। মানুষকে কিভাবে আমার শিল্পের সাথে যুক্ত করব, সে দায় কিন্তু আমাদের আছে। কারণ কি দিনে দিনে আস্তে আস্তে যেভাবে আমরা কোণঠাসা হচ্ছি, হতে 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 কিছু মানুষ আরও বেশি সেপারেটেড হচ্ছে কোণঠাসা সব হচ্ছেন? কিছু থেকে। না, আমি তার অনেক বড় পার্সপেক্টিভ আছে, আমি সেই আলোচনার পরিসর কিন্তু এটা নয়, সেটা শেষও করা যাবে না। আমি বলতে চাইছি, ধরুন আমি যে অঞ্চলে থাকি, আমি তো এক্ষুনি বললাম যে 20 বছর ধরে দুর্গাপুজো করছি, দুর্গাপুজো করতে এসেছি আর্ট কলেজ থেকে পাশ করে। আমার মনে হয়েছিল যে এই জায়গাতেই কাজ করা উচিত একজন শিল্পী হিসেবে আমার। এই যে একটা বিরাট বড় গ্যাপ আছে শিল্পের সাথে, সেইটা কিন্তু একটু আরও যদি কাছাকাছি আনা যায়, যে আমি একদম। আমার আমি একদম বাইরেও শেষ আমার- করব শুভঙ্কর দাকে দিয়ে, যে স্বপ্নের কলকাতাকে আরো স্বপ্নের গড়ে তুলতে আপনার কি মনে হয়, যে আপনার প্রত্যাশা কি? আমার পুরনো মানে অতীত বর্তমান সবটা নিয়ে যেভাবে ছোটোবেলায় দেখেছি, সেরকম দেখাটা যদি আবার দেখতে পারি, সেটাই সব থেকে উচ্চাকাঙ্ক্ষা হবে। বিশেষ করে আমার ক্ষেত্রটা নিয়ে আমি বেশি বলতে পারবো, সঙ্গীতের ক্ষেত্রটা। আমি যতটুকু পুরনোদের শুনেছি, বা যে সময় বা যাদের রেকর্ডিংয়ে শুনেছি, বা যাদের সঙ্গে সঙ্গ করেছি, ওই ওস্তাদ বেলায়েত খাঁ সাহেব, বা ওস্তাদ আমির খাঁ সাহেব, ওস্তাদ বড় গোলাম আলী খাঁ সাহেব, ইন্টালি কনফারেন্স, পার্ক সার্কাস সঙ্গীত সম্মেলন, বা সাদারাং সঙ্গীত সম্মেলন, যেগুলো আজকাল এখন আর হয় না। এবং অনেক বৈঠকি আসর, যেগুলোতে ওনারা ওনাদের বেস্টটা দিতে পারতেন, সেগুলোও এখন হয় না। এখন কর্পোরেট ওরিয়েন্টেড হয়ে গেছে, অনেকগুলো স্পন্সার্ড কনসার্টস হয়ে গেছে। আর কেন আমার বরাবর মনে হয়েছে যে সারা পৃথিবীতে দু ধরনের ক্লাসিক্যাল মিউজিক আছে, যে একটা পাশ্চাত্য আর একটা যদি বলি প্রাচ্য, মানে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। আর কোনো ক্লাসিক্যাল মিউজিক এত লাইমলাইটেড নয় সারা পৃথিবীতে। তার মধ্যে যদি সঙ্গীতের ব্যাপার ভাবি, তাহলে 4 জন ভারতরত্ন এক্ষুনি আমি বলতে পারি, যে যারা মানে কি বলবো, আমার একবার এই বার্লিন ওয়াল ভাঙার কথা আমাকে হচ্ছিল। শেষ করতে হবে। হ্যাঁ, 85 সালে একবার আমি যাচ্ছিলাম, তো লাইপজিগে ইস্ট জার্মানিতে ওয়েস্ট বার্লিন যেতে গেলে ওখান দিয়ে যেতে হতো। তো একজন ভদ্রলোক, আমিও জার্মান বলতাম না, উনিও ইংরেজি বলতেন না, তো বললেন যে মিউজিক, বললো ট্রমেল। আমার তবলা যন্ত্রটা দেখে আমি বললাম হ্যাঁ। তো প্রথমে বললেন যে ইন্ডিয়ান, আমি বললাম যে হ্যাঁ। তো বলছে গান্ধী, তখন গান্ধী মুভিটা বেরিয়েছিল। আমি বললাম যে হ্যাঁ। বলে আর তারপর খানিকক্ষণ আর শব্দ পাওয়া যাচ্ছে না, কি বলবে। তো তারপরে বলল যে মিউজিক রবিশঙ্কর। মানে ভারতবর্ষ আর গান বাজনা, এটাতে একটা বন্ধ কিন্তু country- আমাদের যে সংস্কৃতির যে হেরিটেজটা, সেই হেরিটেজটা অত্যন্ত সমৃদ্ধ, এবং সেই হেরিটেজের সম্পর্কে আমাদের আরও যত্নবান হতে হবে। হেরিটেজ মানে সত্যি তো শুধুমাত্র স্থাপত্য ভাস্কর্য নয়, আমাদের জীবনচর্যা, আমাদের গান বাজনা, শিল্প, এই সমস্ত কিছু, এমনকি খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছুই হচ্ছে এই হেরিটেজের পার্ট। এবং আমরা সবাই স্বপ্ন দেখি সেই স্বপ্নের কলকাতায়, যেখানে আধুনিকতা এবং ঐতিহ্য হাতে হাত ধরে চলবে। আমি জানি স্বপ্ন আপনারাও দেখেন, এবং আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে প্রত্যাশা, আপনাদের এই স্বপ্নের কলকাতার সম্পর্কে যে ভাবনা, সেটা আপনারা শেয়ার করতে পারেন। আপনারা মিসড কল দিতে পারেন 8733887338 এই নাম্বারে। আপাতত রিবুট কলকাতা এবং জি 24 ঘন্টার যৌথ নিবেদন স্বপ্নের কলকাতা এখানেই শেষ করছি। নমস্কার।